তো স্বাগতম সবাইকে বিদ্যাপীঠে। তো আমরা ইতিমধ্যেই গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় শিখেছি। তো আমরা এখন গ্রাফ অঙ্কন শিখব। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে কখন আমরা গ্রাফে এক্স অক্ষ বরাবর এক ঘর সমান 1 ধরবো বা আমরা এক ঘর সমান 2 একক ধরবো। তো আমি সেই জিনিসটা এখানে লিখে রেখেছি। তো আমাদের যখন শ্রেণী ব্যবধান 5 হবে তখন আমরা এক্স অক্ষে এক ঘর সমান সমান 1 একক ধরবো, এবং আমাদের যখন শ্রেণী ব্যবধান 10 হবে তখন আমরা এক্স অক্ষে এক ঘর সমান সমান 2 একক ধরবো। তো আমাদের শ্রেণী ব্যবধান মনে করো 45 থেকে 49, তো এখানে শ্রেণী ব্যবধান 5 দেওয়া আছে, আর 30 থেকে 39 এখানে শ্রেণী ব্যবধান 10 দেওয়া আছে। তো এরকম থাকলে তখন আমরা 2 একক ধরবো, আর 45 থেকে 49 এরকম 5 ব্যবধান থাকলে আমরা এক্স অক্ষে এক ঘর সমান সমান 1 একক ধরবো। তো আমরা এভাবে এক্স অক্ষে বরাবর আমরা ঘর ধরতে পারবো। আমরা ওয়াই অক্ষে এক ঘর সমান সমান 1 একক ধরবো কখন? যখন বহুভুজ ও আয়তলেখা অঙ্কন করব। বহুভুজ ও আয়তলেখা অঙ্কনে ওয়াই অক্ষে আমরা এক ঘর সমান সমান 1 এককই ধরবো, কিন্তু আমরা যখন অজীব রেখা অঙ্কন করব তখন আমরা ওয়াই অক্ষে এক ঘর সমান সমান 2 একক ধরবো। এটা অবশ্যই মনে রাখবে, অজীব রেখা অঙ্কনে আমরা ওয়াই অক্ষে এক ঘর সমান সমান 2 একক ধরবো। তো এই ছিল আমাদের এক্স অক্ষে এক ঘর সমান কত ধরবো, ওয়াই অক্ষে এক ঘর সমান কত ধরবো, এই জিনিসটা। তো এখন আমরা বহুভুজ, অজীব রেখা এবং আয়তলেখা অঙ্কনে কি কি লাগে সেই জিনিসটা আমরা জানবো। এগুলো এমসিকিউতে আসে, তো একটু তোমরা নোট করে লিখে রাখতে পারো। তো বহুভুজ অঙ্কনে আমাদের কি কি লাগে? বহুভুজ অঙ্কনে আমাদের শ্রেণীব্যাপ্তি লাগে, গণসংখ্যা লাগে, আর শ্রেণীর মধ্যমান লাগে। আমাদের পরীক্ষায় শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দিয়ে দিবে, আমাদের এক্সট্রা কি কলমটা লাগবে সেটা হলো শ্রেণীর মধ্যমান। তো এটা শ্রেণীর মধ্যমান আমাদের লাগবে। তো আমাদের শ্রেণীর মধ্যমান হয় কোন সাইডে? এক্স অক্ষ বরাবর, এবং গণসংখ্যা হয় আমাদের ওয়াই অক্ষ বরাবর, এবং এই হলো আমাদের বহুভুজ। এখন আমরা অজীব রেখা অঙ্কনে যাব। তো অজীব রেখা অঙ্কনে আমাদের কি কি লাগে? অজীব রেখা অঙ্কনে আমাদের লাগে শ্রেণীর উচ্চসীমা লাগে এবং ক্রমযোজিত গণসংখ্যা লাগে, এই দুইটা জিনিস। তো আমাদের শ্রেণীর উচ্চসীমা আমরা কোন অক্ষ বরাবর ধরবো? এক্স অক্ষ বরাবর, এবং ক্রমযোজিত গণসংখ্যা আমরা ধরবো ওয়াই অক্ষ বরাবর। এখন আমাদের দুইটা টপিক শেষ। এখন আমরা আয়তলেখা অঙ্কন। আয়তলেখা খুব আসে, এটা কমই ইম্পর্টেন্ট, কিন্তু এই দুইটা মাস্ট, এই দুইটা থাকবে আসে। যদি এই দুইটা থেকে যে কোনো একটা বাদ দেয়, যদি আরেকটা সৃজনশীল দেয় তখন আয়তলেখাও দিতে পারে। তো আয়তলেখাতে আমাদের কি কি লাগে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমাদের এক্স অক্ষ বরাবর ধরতে হয় এবং গণসংখ্যাকে আমাদের ওয়াই অক্ষ বরাবর ধরতে হয়। তো এই ছিল বিস্তারিত আলোচনা আমাদের গ্রাফ। তো এই ছিল আমাদের গ্রাফ অঙ্কনের শুরুর কিছু আলোচনা। তো আমরা এখন অঙ্কনে চলে যাব। প্রথমে আমরা বহুভুজ অঙ্কন করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটি প্রশ্ন লিখে রেখেছি। তো এখানে বলা হয়েছে যে প্রদত্ত পাত্রের বহুভুজ অঙ্কন করো। তো আমাদের বহুভুজ অঙ্কন করতে বলা হয়েছে, তো আমরা বহুভুজ অঙ্কন করব। তো বহুভুজ অঙ্কনে আমাদের প্রথমে কি করতে লাগবে? সারণী তৈরি করতে লাগবে। তো আমরা সারণী তৈরি করব। তো সমাধান বহুভুজ অঙ্কনের সারণী। তো আমরা ফার্স্টে দেখেছি যে আমাদের বহুভুজ অঙ্কনে কি কি লাগে? শ্রেণীব্যাপ্তি লাগে, শ্রেণীর মধ্যমান লাগে, গণসংখ্যা লাগে, মানে 3টা কলাম লাগবে। আমাদের 2টা দেওয়া আছে অলরেডি, আমাদের আরেকটা কলাম লাগবে। আমাদের এখানে লাইন সারি হবে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো 7টা পাঁচ দেবো আমরা। তখন আমরা 3টা কলাম করব, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা। আমাদের শ্রেণীব্যাপ্তি কত ছিল সেইগুলো, তো আমাদের শ্রেণীব্যাপ্তিগুলো আমরা এখানে বসাবো। শ্রেণীব্যাপ্তি কত? 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। আমাদের শ্রেণীবৃত্তিগুলো হয়ে গেছে। এখন তারপরে ঘরে কি আমাদের শ্রেণীর মধ্যমান। এই ঘরে কি আমাদের গণসংখ্যা। গণসংখ্যাগুলো উঠে আমরা কত? 4, 8, 10, 20, 12, 6। শ্রেণীর মধ্যমান বের করে কিভাবে? প্রথম দুইটা সংখ্যা যোগ করে দ্বিধা ভাগ, এখানে আমি একটু রাফ করে দেখাই, মানে 45 আর 49 যোগ করে দ্বিধা ভাগ দিলে যে রেজাল্ট আসবে সেটা আমাদের শ্রেণীর মধ্যমান।
আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। 45 প্লাস 49 ডিভাইডেড বাই 2, রেজাল্ট আসছে আমাদের 47। তো আমাদের মধ্যমান কত? 47। তো এখন আমাদের মধ্যমান পেয়েছি 47, তো বাকিগুলো তো বের করতে লাগবে। তো বাকিগুলো বের করার একটা সহজ টেকনিক হলো, আমরা ফার্স্ট যেটা পেয়েছি তার সাথে আমাদের শ্রেণী ব্যবধান কত দেখে সেই সংখ্যাটা যোগ করলেই হয়ে যাবে। তো আমাদের এখানে শ্রেণী ব্যবধান হলো 5। তো 47 এর আমাদের 5 যোগ করলে বাকিগুলো পেয়ে যাবো। তো 47 এর সাথে 5 যোগ করে কত হয়? 52। এটার সাথে আবার 5 যোগ করে 57। এটার সাথে আবার 5 যোগ করে 62। এটার সাথে 5 যোগ করে 67। এটার সাথে 5 যোগ করে 72। তো এইভাবে একটা বের করে ফার্স্টে বাকিগুলোর সাথে আমাদের শ্রেণী ব্যবধান যোগ করলে আমরা বাকি মধ্যমানগুলো পেয়ে যাব। তো আমাদের সারণী তৈরি করা কমপ্লিট। এখন আমরা গ্রাফ অঙ্কনে যাব। গ্রাফ অঙ্কনের আগে আমাদের কিছু লেখা লিখতে লাগবে। তো লেখাগুলো হলো প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান এবং প্রথম শ্রেণীর পূর্ব শ্রেণীর মধ্যমান আমাদের কত? প্রথম শ্রেণীর পূর্ব শ্রেণীর মধ্যমান একটু পরে লিখব। প্রথম শ্রেণীর পূর্ব শ্রেণীর মধ্যমান আমাদের 47, এর পূর্বের শ্রেণী কত আমাদের? 42। এই 47 থেকে 5 বিয়োগ তো তাহলে পেয়ে যাবে। তো আমাদের কত? 42। এবং শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান আমাদের শেষ শ্রেণীর পরের শ্রেণী কত? শেষ শ্রেণী কত? 72। এর পরের শ্রেণী কত হবে? 77। এটার সাথে 5 অ্যাড করলে আমরা পরের শ্রেণী পেয়ে যাব। পরের শ্রেণীর মধ্যমান কত? 77। তো প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান আমাদের 42 এবং শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান আমাদের 77। তো এখন আমরা লিখব, এখন ছক কাগজের এক অক্ষ বরাবর এক ঘর সমান, এখন ছক কাগজের এক অক্ষ বরাবর এক ঘর সমান সমান শ্রেণীর মধ্যমানের এক একক এবং y অক্ষ বরাবর এক ঘর সমান গণসংখ্যার এক একক নিয়ে আয়তলেখা আঁকা হলো, বহুভুজ আঁকা হলো। মূলবিন্দু 0 হতে 42 পর্যন্ত আগের ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন দেওয়া হলো। তো বহুভুজ অঙ্কনের জন্য এতটুকু লেখা লিখলে যথেষ্ট। এখন আমরা গ্রাফ অঙ্কনে চলে যাব। তো আমরা গ্রাফ অঙ্কন শুরু করার, তো প্রথমে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ইন্ডিকেট করব। তো আমরা সবার নিচের যে লাইনটা থাকবে সেই লাইনটা বরাবর আমরা
পেন্সিল দিয়ে দাগ টানবো। আর ওই অক্ষ বরাবর আমরা দাগ টানবো। এখান দিয়ে কয়েক ঘর বাকি রেখে করবা, কারণ তোমাদের লেখার জন্য জায়গার প্রয়োজন। তো আমি এখানে 5 ঘর বাকি রেখে করতেছি। তো এখানে 5 ঘর বাকি রেখে এই লম্বা বরাবর আমি দাগটা দিব। তো লম্বা বরাবর দাগ দিয়ে আমি এটা এর মাধ্যমে আমরা ওয়াই অক্ষ এবং এক্স অক্ষকে ইন্ডিকেট করবো। তো এটা হলো আমাদের এক্স অক্ষ, এবার হলো এক্স, এবং এটা হলো আমাদের ওয়াই অক্ষ, ওয়াই। তো আমাদের এই পয়েন্টটা হলো আমাদের মূল বিন্দু। মূল বিন্দুকে কি দ্বারা প্রকাশ করে? 0 দ্বারা। তো এখন আমরা এক্স অক্ষ বরাবর কাকে ধরেছি? এক্স অক্ষ বরাবর হলো আমাদের শ্রেণীর মধ্যমান। আর ওয়াই অক্ষ বরাবর কি ধরেছি আমরা? ওয়াই অক্ষ বরাবর ধরেছি গণসংখ্যা। তো গণসংখ্যা এগুলো লিখে নেবে। তারপরে আমরা কি লিখেছি? যে 0 হতে 42 পর্যন্ত আগের ঘরগুলো আছে পর্যন্ত ভাঙা চিহ্ন দেওয়া হচ্ছে। তো এই যে হলো আমাদের 0। এখন স্যার কয় ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দেব? আমরা 5 ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে এরা বন্ধ করে দেব। তো 5 ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে, তো 0 থেকে 42 পর্যন্ত আমাদের ভাঙা চিহ্ন দিয়ে 42-এর আগের ঘরগুলো পর্যন্ত আছে বোঝানো হয়েছে। তো আমরা 5 ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে 42 পর্যন্ত আছে বোঝানো হয়েছে। তো তারপরে আমাদের কত আছে? 47। তো 42-এর পর থেকে আমরা গুণি। আমরা এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান শ্রেণীর মধ্যমান কত ধরেছি? 1 একক। শ্রেণীর মধ্যমান 1 একক, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা 1 ঘর সমান কত ধরেছি? গণসংখ্যার 1 একক। এই দুটো অবশ্য ভালোভাবে মনে রাখবো। তো 42 থেকে 1 ঘর যেহেতু 1 ধরেছি, আমরা দেখি পরে আমাদের কত হচ্ছে? 47। তো আমাদের 47 কোথায় গিয়ে আমরা পাই? 42-এর পর 43, 44, 45, 46, 47। এই যে এই ঘর আমরা 47 পাই, 47। এটা লিখে রাখবো। তারপর আমরা গণবা 47-এর পর কত আছে আমাদের? 52, মানে 52। তারপরে 52 কত আসে 47-এর পরে? 48, 49, 50, এখানে 52। এই ঘরে আমাদের 52 আসে। তারপরে আমাদের কত? এই ঘরে আসবে 57। এইভাবে গুনতে গুনতে যাবা, 5 ঘর পর পরই পেয়ে যাবা। 52-এর পর আসে কত? 62। তারপর আসে কত আমাদের? 67। তারপরে আসে কত আমাদের? 72। তারপরে আমাদের 72 পর্যন্ত হচ্ছে শেষ, কিন্তু আমাদের পরের শ্রেণীরও প্রয়োজন। তো আমাদের পরের শ্রেণীর মধ্যমান কত আমরা এখানে লিখেছি? 77। তো আমাদের শেষ হবে কততে? 77-এ গিয়ে। এটা অবশ্যই মনে রাখবো, আমাদের শুরু হবে 42 দিয়ে এবং শেষ হবে 77-এ। তো এই দুটা অবশ্যই মনে রাখবা। এখন আমরা গণসংখ্যা বসাবো কোন ঘর থেকে? 42-এর ঘর থেকে না 47-এর? অবশ্যই আমরা 47-এর ঘর থেকে গণসংখ্যার মান বসাবো, আমরা 42-এর ঘর থেকে বসাবো না। তো আমাদের 47-এর ঘরে আমাদের গণসংখ্যা কত আছে? 4। তো আমরা ওয়াই অক্ষ বরাবর কত ধরেছি? 1 ঘরকে 1 একক। তো আমরা এখানে ওয়াই অক্ষ বরাবর সংখ্যাগুলো ইন্ডিকেট করে দিই। তো এইখানে হলো আমাদের 5, এইখানে হলো আমাদের 10, এই ঘরে হলো আমাদের 15, আমাদের সর্বোচ্চ কততে আছে? 20। তো আমরা 5 ঘর বেশি নেব, 25 পর্যন্ত নিয়ে আমরা বন্ধ করে দেব। 15 পারে 5 ঘর 20, এখানে হলো আমাদের 25। তো 25 পর্যন্ত আমরা নিয়ে ইন্ডিকেট করে আর লিখবো না। তো এখন আমরা গণসংখ্যা বসাবো। তো 47-এ আমাদের আছে কত? 4। 47-এ হলো আমাদের 4। তারপরে আমাদের 52-তে আছে কত? আমাদের 8, 5, 6, 7, 8। তারপর আমরা 57-তে আছে কত? আমাদের 10, 5 আর 5। অবশ্যই একটু ফোঁটা দিবা, ফোঁটা দিলে কি তোমার মনে থাকবে। তারপরে 62-তে আছে আমাদের কত? 20, 62-তে আমাদের কত? 20। এই যে এখানে হলো 20। তারপর আমাদের 67-তে আছে কত? আমাদের 12, 10, 2, 12। তারপর আমাদের 72-এ আছে কত? আমাদের 6, 5 আর 1, 6। তো আমাদের গণসংখ্যা বসানো হয়েছিল। তো আমাদের গণসংখ্যা বসানো হয়ে গেছে। এখন আমরা কি করব? এই বিন্দুগুলো যোগ করব। তো আমরা যোগ করব 42 থেকে। তো দেখো 42 থেকে এই ডটের সাথে এই ডট মিলাবো, তারপর এই ডটের সাথে এই ডট, তারপর এইটার সাথে এই বিন্দুকে, তারপর এটার সাথে উপরেরটাকে, তারপরে এইভাবে উপর থেকে এখন নিচে নামবো, এটার সাথে এটা, এইটার সাথে আমরা এইটাকে মিলাবো, এটার সাথে আমরা
শেষ বিন্দু 77কে মিলাবো। শেষ আমাদের বহুভুজ অঙ্কন। এখন আমরা কি করবো, এটা ভরাট করে দিব পেন্সিল দিয়ে। তোমরা খুব আলতোভাবে ভরাট করবে, যেন দাগের বাইরে কোনো দাগের বাইরে পেন্সিলের দাগ যেন না যায়, এটা খেয়াল রাখবে। তাই হলো আমাদের বহুভুজ। দেখো বুঝতে পারবে, একটু জুম করে দিই। তো এখন আমরা আঁকবো হলো অজীব রেখা। তো দেখতে পাচ্ছ আমি একটি প্রশ্ন লিখে রেখেছি এবং এর অজীব রেখা অঙ্কন করতে বলা হয়েছে। তো অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের কি কি লাগে? অজীব রেখা অঙ্কন করতে আমাদের শ্রেণীভিত্তিক, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা লাগে। তো আমাদের শ্রেণীভিত্তিক এবং গণসংখ্যা দেওয়া আছে, আমাদের শুধু লাগবে কি ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা এখন অজীব রেখার সারণী তৈরি করব। তো অজীব রেখা অঙ্কনের সারণী। এখানে আমাদের কটা করে আছে? 6টা। 6টা। আমাদের একটা হলো শ্রেণীভিত্তিক গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের শ্রেণীভিত্তিক, এখানে শ্রেণীভিত্তিকগুলো এই ঘরে বসাবো। কততে আছে? 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। এবং আমাদের এ ঘরে কত? এ ঘরে বসবে আমাদের গণসংখ্যা। গণসংখ্যা আমাদের কত আছে? 7, 12, 18, 24, 9। আর এই ঘরে আমাদের কি ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে? আমাদের গণসংখ্যা ফার্স্ট যেটা দেওয়া থাকবে ওইটা ঠিক রাখবো, বাকিগুলা ওই প্রথমটার সাথে পরের গণসংখ্যা যোগ করবো, এটার সাথে এটা যোগ করব, তারপর এটা যে রেজাল্ট আসবে তার সাথে পরেরটা যোগ করবো। তো যোগ করলে আমরা দেখি কত, 19 আর 18 কত আসে? আমাদের আসে হলো 37। তো 37 লাগে আবার 24 যোগ করবো, আসে কত? 61। এটার সাথে আবার এটা যোগ করবো, আসে কত? 70। তো এর জন্য আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি, তোমরা আবার ব্যবহার করবে না। তো আমাদের অজীব রেখা অঙ্কনের সারণী কমপ্লিট। এখন আমরা বাংলা লেখা লিখব। তো অজীব রেখা অঙ্কন আমাদের এখন ছক কাগজে x অক্ষ বরাবর, এখন ছক কাগজে x অক্ষ বরাবর এক ঘর সমান শ্রেণীর উচ্চ সীমার 1 একক এবং y অক্ষ বরাবর এক ঘর সমান ক্রমযোজিত গণসংখ্যার 2 একক ধরে অজীব রেখা আঁকা হলো। অজীব রেখা আঁকা হলো। মূলবিন্দু 0 হতে 49 পর্যন্ত আগের ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন দেওয়া হলো। তো এখানে 49, অনেকেই বলবে যে 49 আসলে কোথা থেকে?
তো এখানে অনেকে বলবে 49 আসলে কোথা থেকে, কিন্তু আমাদের তো প্রশ্নে 49 দেওয়া নেই বা শ্রেণীবিবৃতিতে। তো 49 হলো স্যার আমরা যখন অজীব রেখা অঙ্কন করব তখন আমাদের শ্রেণীর উচ্চসীমা লাগে। শ্রেণীর উচ্চসীমা যেমন এই শ্রেণীর উচ্চসীমা কত, 54, কিন্তু আমাদের অজীব রেখা অঙ্কন করতে এই শ্রেণীর আগের শ্রেণীর উচ্চসীমা লাগে। মানে আমরা যদি অনেকে যদি না বুঝতে পারো তাহলে তোমরা কি করবে, আমাদের শুরু কত 50 থেকে, তো যেই সংখ্যা দিয়ে শুরু হবে তার থেকে 1 বিয়োগ করবা। তো 50 থেকে 1 বিয়োগ করলে আমাদের কত হয় 49, তো সেই সংখ্যা থেকে আমাদের শুরু হবে। এখানে যদি অন্য কোনো সংখ্যা থেকে তার থেকে 1 বিয়োগ করে যেই রেজাল্ট আসবে তার থেকে তোমার শুরু করতে হবে। এটাই হলো অজীব রেখা অঙ্কনের নিয়ম। তো আমাদের এই শ্রেণীর উচ্চসীমা 54, তো আমাদের আগের শ্রেণীর উচ্চসীমা হলো, আমাদের দেখো আগের শ্রেণীর উচ্চসীমা হবে সম্ভবত 45 থেকে 49। তো 45 থেকে 49 হলে আমাদের উচ্চসীমা কত 49। তো আমাদের আগের শ্রেণীর উচ্চসীমা কত 49। তো এইভাবে এইখান থেকে 49টা আসে। তো এইভাবে 49 আসছে। তো এখন আমরা অঙ্কনে চলে যাব। আর আমাদের অজীব রেখা অঙ্কনে কী কী লাগে, ক্রমযোজিত গণসংখ্যা আর হলো হ্যাঁ আমাদের অজীব রেখায় কী কী লাগে, ক্রমযোজিত গণসংখ্যা। তাই আমরা ওয়াক্ষ বরাবর এক ঘর সমান সমান ক্রমযোজিত গণসংখ্যার 2 একক ধরবো, কারণ ক্রমযোজিত গণসংখ্যা অনেক বেশি হয়, বড় হয়। তাই আমাদের ওয়াক্যে আমরা এক ঘর সমান 2 একক ধরবো, আর আমরা এক্স অক্ষে এক ঘর সমান 1 ঘড়ি ধরবো, এবং সেটা হবে শ্রেণীর উচ্চসীমা। আমরা অবশ্যই শ্রেণীর উচ্চসীমা ধরবো। তো আমরা গ্রাফে আমরা চিত্র অঙ্কন করবো এখন। তো আমরা প্রথমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ইন্ডিকেট করব। তো আমরা নিচ বরাবর দাগ টানবো গ্রাফে। এইদিকে আমরা কিছু ঘর আমরা বাদ দিব, 5 ঘর বাদ দিলেই হবে, কারণ আমাদের লেখার জন্য জায়গা লাগবে। তো এইখানে হলো আমাদের ওয়াই অক্ষ, তো এটা হলো আমাদের কি এক্স অক্ষ, এটা হলো আমাদের কি ওয়াই অক্ষ, আর এটা হলো আমাদের কি মূল বিন্দু। তো আমরা এই বরাবর কি নিয়েছি, এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা, আর আমরা ওয়াই অক্ষ বরাবর কি নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর আমরা ক্রমযোজিত গণসংখ্যা। তো এখন আমরা অঙ্কন শুরু করব। তো আমরা এখানে দেখো লিখে রেখেছি মূল বিন্দু 0 হতে 49 পর্যন্ত আগের ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন দেওয়া আছে। তো আমরা 5 ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো আছে বোঝানো হয়েছে, এভাবে আমরা প্রকাশ করব। তো 0 থেকে 5 ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দাও। থামবে কততে 49, আমাদের কততে থামবে 49, অবশ্যই এটা মনে রাখবো 49 থেকে শুরু হবে। তো 49 পর আমরা এক ঘরকে এখন 1 ধরবো এক্স অক্ষ বরাবর। তো 49 পরে আমাদের শ্রেণীর উচ্চসীমা কত এখানে আছে, এই প্রথম ঘরে আমাদের কত আছে 54। তো শ্রেণীর উচ্চসীমা প্রথমে আমাদের কত আছে 54, তো আমরা 54 গুনবো 49 পরে। এইখানে 50, 51, 52, 53, 54, এই ঘরে হলো আমাদের 54। তারপরে আমাদের উচ্চসীমা কত আছে 59, তারপরে গুনবো 54 পর থেকে এই ঘরে আমাদের 59। তারপর আমাদের শ্রেণীর উচ্চসীমা কত আছে 64। তো 64 কোথায় বসবে এই ঘরে। তারপরে আমাদের আছে কত 69 কোন ঘরে বসবে, কোনে দেখবে এই ঘরে। তারপরে আসে আমাদের কত 74 আমাদের কোন ঘরে বসবে এই ঘরে। তো এই হলো আমাদের শ্রেণীর উচ্চসীমাগুলো। আর আমরা অবশ্যই যেটা দেওয়া থাকবো তার থেকে 1 ঘর বাদ দিয়ে আমরা শুরু করব। 50 থাকলে 1 ঘর বাদ দিলে 49, সেভাবে শুরু করব যদি কেউ না বুঝো। আর কি এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা বসাবো। তো আমরা একটু এখানে লিখে নিই যে আমরা কত ধরেছি ওয়াই অক্ষে। তো আমাদের যেহেতু 1 ঘরকে আমরা 2 ধরেছি, তো 5 ঘরে আমাদের আসছে 10 ঘরে আমাদের রেজাল্ট আসছে 20, 15 ঘরে আমাদের রেজাল্ট আসছে 30, 20 ঘরে রেজাল্ট আসছে 40, তারপরে আমাদের কত 25 ঘরে আসছে 50, আমাদের হাইস্ট কত দেওয়া আছে 70। তো আমাদের 70 পর্যন্ত নিব, বা 5 ঘর বেশি নিতে পারি 50। তারপর আমরা আরও 5 ঘরে আমাদের কত পাচ্ছি 60, তারপরে এই ঘরে আমাদের কত 70, এতে নিলে হবে। তখন আমরা মান বসাই। তো 54তে আমাদের কত আছে, 54তে আমাদের আছে 7। তো আমাদের 7 বসবে ঘরে, যেহেতু আমরা 1 ঘরকে 2 ধরেছি। তো 2 2 4, 4 2 6, এই যে এই ঘরের অর্ধেক হাফ, জুম করে দিই। তো আমাদের এই যে হ্যাঁ আমরা 49 থেকে শুরু করবো না, আমরা শুরু করব 50 থেকে। অবশ্যই এটা মনে রাখবা যে আমরা 49 থেকে শুরু করবো না, আমরা শুরু করবো
তো অবশ্যই মনে রাখবো আমরা 49 থেকে শুরু করবো না, আমরা শুরু করবো 54 থেকে, কারণ আমাদের শ্রেণীর উচ্চসীমা 54। আমরা 54 থেকে মান বসানো শুরু করবো। তো 54তে আমাদের আছে কত? 7। তো আমরা 7 বসাইতে 2 2 4 3 6, এই ঘরের অর্ধেক, এই ঘরের এই যে এখানে মাঝ বরাবর হবে, ফুল হবে না, এই ঘরের মাঝ বরাবর। তো এখানে আমাদের 7, তারপর আমাদের 59-এর ঘরে কত আছে? 19। 59-এর ঘরে কত আছে? 19। তো 19 আমরা যাই দেখি কত, এইখানে হলো 20, তো 20-এর অর্ধেক, তো এই যে এই ঘরের হাফ, অর্ধেক যাবে। তারপর আমাদের কাছে কত? 64। 64তে আমাদের কত বসবে? 64তে আছে আমাদের কত? 37। তো 37 হলো আমাদের কত বসে? আমাদের 30 এইখানে, 30 এখানে, আর এখানে হলো 30-এর বর্গমূল 32, 34, 36। তো এইখানে বসবে আমাদের 38, এই ঘরের হাফ, ফুললি না, হাফ। তারপরে আমাদের এই তারপর আমাদের আছে 69। তারপর আমাদের আছে 69। তো 69-এ আমাদের কত আছে? 69-এ আছে আমাদের হলো 61 ক্রমজিত গণের সংখ্যা। 69-এ আমাদের আছে কত? 61। তো 69-এ আমরা 61 বসাই। 69-এ আমাদের 61 কোথায় আসে? এইখানে হলো আমাদের 60, এই 60-এর পরে হাফ, অর্ধেক যাবে, এইখানে আমাদের 61। তারপর আমাদের 74 আছে। 74 আমাদের কত আছে? 74 আছে আমাদের 70। তো আমরা 74 ঘর বরাবর 70 কোথায়? এই যে আমাদের 70, আমাদের মান বসানো শেষ। এখন আমরা কি করব? প্রত্যেক বিন্দুগুলো যোগ করব। তো আমাদের 49 থেকে শুরু, তো 49 থেকে শুরু, এই যে 49 থেকে এখন আমরা দাগ টানবো, তারপরে এখান থেকে এখানে, তারপরে এখান থেকে এখানে, তারপরে এটার সাথে এইটা, তারপরে এইটার সাথে এইটা, এই যে আমাদের অজীব রেখা অঙ্কন শেষ। তো এইভাবে অঙ্কন করবে, আশা করি বুঝতে পেরেছো। তো এটা হলো আমাদের অজীব রেখা। তো এখন আমরা করব আয়তলেখা অঙ্কন। তো দেখতে পাচ্ছ আমি একটি প্রশ্ন লিখে রেখেছি, তো এর আয়তলেখা অঙ্কন করতে বলা হয়েছে। তো আমরা শুরু করি। তো প্রথমে আয়তলেখা অঙ্কনের আমাদের সারণী তৈরি করতে হবে। তো আয়তলেখা অঙ্কনের সারণীতে আমাদের কি কি লাগে? আমাদের শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা লাগে। আমাদের পরীক্ষায় শ্রেণীব্যক্তি, গণসংখ্যা দিয়ে দিবে, আমাদের শুধু লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো আমাদের টোটাল 3টা কলাম লাগবে। তো প্রথম ঘর আমাদের শ্রেণীব্যক্তি, সেকেন্ড ঘর হলো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তারপরে থার্ড ঘরে হলো আমাদের গণসংখ্যা। শ্রেণীব্যক্তি আমাদের দেয়া আছে প্রথমে 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। আর গণসংখ্যা আমাদের 4, 8, 10, 20, 12, 6। এখন আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার একটা সহজ নিয়ম হলো, আমাদের ফার্স্টে যেটা দেওয়া থাকবো সেই সংখ্যা থেকে আমরা 0.5 বিয়োগ দিব, এবং পরে যেটা থাকবে তার সাথে আমরা 0.5 যোগ করব। তো দেখো আমরা এখানে ক্যালকুলেটরে দেখাচ্ছি তোমাদের। তো আমাদের আছে কত? 45। তো 45 থেকে আমাদের 0.5 বিয়োগ দিলে মানে 0.5 আমরা যদি বিয়োগ দিই, আমাদের রেজাল্ট আসে কত? 44.5। এবং পরেরটার সাথে আমাদের কি করতে হবে? 0.5 যোগ করতে হবে। আমাদের আছে কত? 49। তো 49 যোগ 0.5, তো আমাদের রেজাল্ট আসে 49.5।
তো এটার সাথে 0.5 যোগ, এটার সাথে 0.5, এটার সাথে 0.5 যোগ, এটার সাথে 0.5 বিয়োগ। তারপরেরগুলো সেমি, এটা হবে 49.5, এটা হবে 54.5, এটা হবে 54.5, এখানে হবে 59.5, এখানে হবে আমাদের 59, এখানে হবে আমাদের 59.5, এখানে হবে আমাদের 64.5, এখানে হবে আমাদের 64.5, এখানে হবে আমাদের 69.5, এখানে 69.5, এখানে 74.5। তো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এইভাবে বের করব। তো আমাদের আয়তলেখ অঙ্কনের সারণী এখানে লেখা হয়নি, তো লিখে নিবে আয়তলেখ অঙ্কনের সারণী, আয়তলেখ অঙ্কনের সারণী। তারপর আমরা কি করব, আমরা বাংলা লেখা লিখব গ্রাফ অঙ্কনের জন্য। তো আমরা লিখব যে ছক কাগজে এক অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমার তো আমরা লিখবো ছক কাগজ এক অক্ষ বরাবর এক ঘর সমান, এখানে উপর দিয়ে একটু লিখে নিবে, এক ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এক একক এবং ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান গণসংখ্যার এক একক নিয়ে আয়তলেখ আঁকা হলো। মূল বিন্দু 0 হতে 44.5 পর্যন্ত আগের ঘরগুলো আছে বুঝাতে ভাঙা চিহ্ন দেওয়া হলো। তো এই হলো আমাদের লেখা কমপ্লিট। এখন আমরা ছক কাগজে মান বসাবো। তো আমরা প্রথমে x অক্ষ এবং y অক্ষকে ইন্ডিকেট করব। তো আমাদের নিচে বরাবর হলো আমাদের x অক্ষ, আমাদের এই উপর দিকে হলো আমাদের y অক্ষ। এটা হলো আমাদের x, এটা হলো আমাদের y, এটা হলো আমাদের মূল বিন্দু, যাকে 0 দিয়ে প্রকাশ করা হয়। তো এখন আমাদের এই বরাবর হলো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই বরাবর হলো আমাদের গণসংখ্যা। জুম করে নিই। তো আমাদের আমরা এখানে দেখো লিখে রেখেছি মূলবিন্দু 0 হতে 44.5 পর্যন্ত আগের ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন দেওয়া আছে। তো আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করব। প্রথমে 0 থেকে ভাঙা চিহ্ন দিব, আমরা 5 ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বোঝানো হয়েছে প্রকাশ করব। 44.5 আমাদের শুরু হবে কিভাবে, এই 44.5 থেকে বরাবর এইভাবে। তো আমাদের ফার্স্টে 44, তারপর আছে কত আমাদের 49.5। তো 44 পর থেকে গড়ন 49 ঘরে আসে 44, 45, 46, 47, 48, 49, 49 এই ঘরে আসে 49.5। তারপর আমাদের এই ঘরে কত আসে 54.5। তারপর আমাদের এই ঘরে কত আছে 59.5। তারপরে আমাদের এই ঘরে কত আসে 59-এর পর 64.5। তারপর আমাদের এই ঘরে কত আসে 64-এর পর 69.5। তারপর আমাদের এই ঘরে কত আসে, শেষে আমাদের কত আছে 74। তো শেষে আমাদের কত আছে 74। তো আমাদের এইভাবে শুরু হবে সিরিয়াল অনুযায়ী। তারপরে আমাদের এদিকে শেষ হয়েছে কততে 74-এ। তো আমাদের শেষ বিন্দু কত 74.5। তখন এটা আমরা পেয়ে গেছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন আমরা গণসংখ্যাতে কি করবো, আমরা যেহেতু এক ঘরকে এক ধরেছি, তো আমরা গণসংখ্যাতে এখানে 5, এখানে 10 এভাবে আমরা মান বসিয়ে দিব। এখানে আমাদের 15, এখানে আমাদের 20, আমাদের হাইস্ট আছে কত 20। তো আমরা 5 ঘর বেশি নেব, 25 তৈরি আমরা নিব। তখন আমরা মান বসাবো। তো আমাদের 44.5-এ কত আছে আমাদের
4, তো আমরা 4 বসাব এখানে। তারপর আমাদের 49-এর ঘরে কত আছে? 8, 5, 6, 7, 8। তারপর আমাদের 54-এর ঘরে কত আছে? 10, 54-এর ঘরে 10 হলো এখানে। তারপর আমাদের 59-এর ঘরে কত আছে? 20, 59-এর ঘরে আছে 10, 10, 20। তারপর আমাদের 64-এর ঘরে কত আছে? 64-এর ঘরে আছে 12, 64-এর ঘরে 12। তারপর আমাদের 69-এর ঘরে কত আছে? 6, 69-এর ঘরে আছে 6। তো আমাদের মান বসানো শেষ। আর শেষের ঘরে হবে না, শেষের ঘরে কিছুই হবে না। এখন আমরা এগুলোকে লম্বাভাবে দাগ টানবো, যোগ করব পয়েন্টগুলো সোজাসুজি। আমাদের লম্বালম্বি দাগ টানা শেষ। এখন আমরা কি করবো? এগুলোকে আমরা অ্যাড করব। বাম দিক দিয়ে তোমরা অ্যাড করবো, মানে এই দিক দিয়ে ডটের এই পাশে তোমরা দাগ টানবা। এটার সাথে এটা, এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, এইভাবে আমরা। তারপর উপরেরটার সাথে আমরা এইভাবে উপরের দিকে গিয়ে পরের যেই এই আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আছে সেই বিন্দুর সাথে আমরা মেলাবো। আমরা উপরের সাথে দাগ টেনে পরের যে ঘর আছে সেই ঘরের সাথে আমরা সেই দাগটা টান দিয়ে আমরা মেলাবো। তারপরে এটার সাথে একইভাবে এটার সাথে এইভাবে আসে আমাদের পরের ঘরে। এখানে আমাদের আরেকটা পয়েন্ট আছে, এই পয়েন্টের সাথে মিলাবো। একইভাবে আমাদের শেষের পয়েন্টের সাথে দাগ টেনে আমরা মিলাবো। এখন আমরা এগুলোকে ভরাট করে দেবো পেন্সিল দিয়ে। দাগ ভরাট করার সময় যেন দাগের বাইরে আমার পেন্সিলের দাগ না চলে যাবে, খেয়াল রাখবে। এই হলো আমাদের আয়তলেখ। আমাদের আয়তলেখ কমপ্লিট। তো আশা করি বুঝতে পেরেছো। তো অবশ্যই সমস্যা হলে তোমরা কমেন্টে জানাবে। ধন্যবাদ।